মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ, যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি। তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইবো, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয়, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। লাভ ইউ বেবি, লাভ ইউ। আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিক বিদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জ্বলজ্বল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম, আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনের ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘেদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায়। আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করল, ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে, আর তোর ভাই আমাকে কল দিবেই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে, ভাইয়া কি বলে দেখি। হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজ ফ্রেন্ডের বিষয়ে বলেছিলি, এই সবগুলো বিষয় আমার মাথায় ছিল।
সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে, তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপরও উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত ৩টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। ভাইয়া কি বলছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন। উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন। উনি এর উত্তরেও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি আবির ভাইয়া কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তবে আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি তো, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? মনা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম আপনি সব কিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলছেন উনি আবির ভাইয়ার কথার উপর কিছু বলতে পারতেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফসকে বলে ফেলছিলাম আবির ভাইয়ার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেননি, তবে রাগে রাগে বলেছেন তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এইসব কথা বলছো? ভাইয়া বোনকে যতটা ভালোবাসে, আর বনুর ব্যাপারে যে পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? মনা মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস, সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বেচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে?
ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সাজে গুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তেই তানভীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন, এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিয়ে দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও নিয়ে সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব ইচ্ছে করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে সাহসের ছিটে ফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাঁচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকাই রঙের লিপস্টিক রাঙা ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। অকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও আবিরকে কল দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসল। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামল, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একটু আহ, হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে, মনে মনে তাই সাজাচ্ছে। অকস্মাৎ মেঘের ঠিক সামনে এক কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্মনেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নিঃশব্দ কণ্ঠে বলতে শুরু করলো। মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের চোখ প্রশ্নে চক্ষুদ্বয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে।
আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথায় রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যে রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দেম টু অ্যানাদার গার্ল। উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আমার, আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উঁকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফুসফুস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃদস্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনে হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নিঃশব্দ হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, বনের রাজ্যে উঁকি দেওয়ার তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব, প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরী আছে, পরীর মতো বউ আছে। বউটা যেমন কিউট তেমন হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে। বারবার কানে বাজছে, আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষ স্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উড়ো থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে, খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধঘুমে থাকায় আবিরের কপালে চুমু দেয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কোন কথার কোনো প্রত্যুত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজে গুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি
মেঘের দুপাশের বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবু আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে?